পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীরা অক্টোবর মাস থেকেই তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পেয়ে যাবে যদি তারা গ্র্যাজুয়েট হয়। আর যদি তারা গ্র্যাজুয়েট না হয় তাহলে তারা তাদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা করে পেয়ে যাবে। ঠিক এমনটাই জানিয়েছে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আমাদের এই বাজেটে। তোমাদের যুবশক্তি নিয়ে যে সমস্ত প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে তোমাদের আমি দিয়ে দেব। যেমন এই প্রকল্প কবে থেকে শুরু হবে, তোমরা কবে থেকে টাকা পাবে, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করবে, অনলাইন না অফলাইন, সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তোমাদের একটা কথা বলে রাখতে পারি, এই ভিডিও দেখার পর তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না যুবশক্তি প্রকল্প নিয়ে, এটা আমার গ্যারেন্টি। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং একটি কমেন্ট করে দাও এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায়, মানে কারা কারা এখানে আবেদন করতে পারবে বা আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যে আবেদন করবে তার বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। যে আবেদন করবে তার বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়, পারিবারিক যে আয়, ফ্যামিলি যে ইনকাম সেটি মান্থলি ১,০০,০০০ টাকা অবধি হতে হবে। যদি ১,০০,০০০ টাকার বেশি হয় সে কিন্তু পাবে না, জানিয়েছে আমাদের অর্থমন্ত্রী। এই বিষয়টাই আমি একটু পরে আসছি। দ্বিতীয়, ন্যূনতম পাস মাধ্যমিক হতে হবে। একটি কথা এখানে ক্লিয়ার করে বলা উচিত যে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছে যারা গ্র্যাজুয়েট করবে তারা কিন্তু মাসে ৩,০০০ টাকা করে পেয়ে যাবে, কিন্তু অন্যরা যে ২,০০০ টাকা পাবে তার বিষয়ে মুখ্যমন্ত্রী কিচ্ছু বলে দেননি ক্লিয়ার করে, যে তাদের ন্যূনতম শিক্ষা যোগ্যতা কি হবে। দেখো একটা কথা বলে রাখতে পারি যে 8 পাস কিন্তু কোনো রকমভাবেই হচ্ছে না, তাহলে ন্যূনতম যোগ্যতা নয় মাধ্যমিক পাস হবে, নয় উচ্চ মাধ্যমিক পাস হবে। তারপরে আসি আবেদনকারীকে, সে যে বেকার তার জন্য তাকে একটি কাগজ বা সার্টিফিকেট বা কোনো রকম কিছু দেখাতে হবে সে যে বেকার। তারপর কি বলছে, আবেদনকারী যেন সরকারি অন্য কোনো স্কিম না পায়, মানে ধরো যে আবেদন করছে সে ওই সময় সরকারি কোনো স্কিম পাচ্ছে, ধরো পিএম কিষাণ সে পাচ্ছে, ওকে, তাহলে কিন্তু সে এইটার জন্যে এলিজিবল হবে না, বা সরকারি অন্য কোনো সুবিধা সেই এই মুহূর্তে পাচ্ছে তো সে এটা আবেদন করতে পারবে না। তারপর কি বলছে, তবে রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে সম্পূর্ণ বেকার থাকতে হবে, সে যদি কাজ করে কোথাও তাহলে কিন্তু হবে না। আর সবশেষে তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এখানে আমরা আসবো এরপর যে কারা কারা এখানে আবেদন করতে পারবে না। তোমাদের বলে রাখি, যদি ধরো তোমরা একজন ট্যাক্স পেয়ার হও, ট্যাক্স পেয়ার ধরো তোমরা একজন ট্যাক্স পেয়ার, বা তোমাদের যে মান্থলি ইনকাম সেটা ১,০০,০০০ টাকার বেশি, ১,০০,০০০ টাকার বেশি, অথবা তুমি গভর্নমেন্ট থেকে কোনো স্কিম পাচ্ছ, ডিবিটি থ্রু কোনো স্কিম পাচ্ছ, তাহলে কিন্তু তুমি এই প্রকল্পে আবেদন করতে পারবে না, আবেদন করতে পারবে না। ওকে, এই জিনিসটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো যে বলছে কি তুমি যদি ট্যাক্স পেয়ার হও অথবা তোমার যে মান্থলি ইনকাম সেটা ১,০০,০০০ টাকার বেশি হয়, মান্থলি ইনকাম, ওকে, এটা কিন্তু মান্থলি ইনকামের কথা বলেছে, বার্ষিক নয় মান্থলি। অ্যানুয়ালি তোমাদের যদি ১২,০০,০০০ টাকা অবধি হয়, অ্যানুয়ালি যদি তোমাদের ইনকাম ১২,০০,০০০ টাকা অবধি হয় তাহলে কিন্তু তোমরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। এখানে একটা জিনিস বলে রাখা উচিত যে নিউ যে ট্যাক্স রিজিম আছে সেখানে ১২,০০,০০০ টাকা অবধি ছাড় আছে, তাই জন্য এখানে গভর্নমেন্ট কি করেছে যে ১২,০০,০০০ টাকা অবধি ছাড় করে দিয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য। আমার মনে হয় এটা এই জিনিসটা ঠিকই করেছে, কারণ যদি কারো ধরো মান্থলি ১,০০,০০০ টাকার ইনকাম হয় তাহলে কি তার এই সরকারি টাকাটা নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে? তোমরাই বলো। ধরো কেউ ১,০০,০০০ টাকা ইনকাম করছে, এই যে টাকাটা দিচ্ছে এটা মেনলি কিসের জন্য দিচ্ছে, যাতে যারা বেকার তারা পড়াশোনা করার জন্য একটু এড পায়, মানে একটু সাহায্য পায়, ওকে, ফর্ম টর্ম ফিল আপ করতে পারে বা অন্য কোথাও এই টাকাটা অন্য কোথাও কাজে লাগাতে পারে। ঠিক আছে, আমরা পরবর্তী সেকশনে চলে যাচ্ছি। তারপরের সেকশনে এই প্রকল্পে কি কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আছে, কি কি ডকুমেন্ট লাগবে এটি করার জন্য, এই সেকশনটা আমার মনে হয় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, মন দিয়ে রাখো এই সেকশনটা। প্রথমে তোমার আধার কার্ড লাগবে, তোমার ভোটার কার্ড লাগবে, ওকে, পশ্চিমবঙ্গের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুমি পঞ্চায়েত থেকে খুব সহজেই পেতে পারো, তুমি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে পেতে পারো, তুমি এসডিও অফিস থেকেও পেতে পারো ডোমিসিয়াল সার্টিফিকেট বার করার মাধ্যমে। তারপর এখানে যেটা বলে রাখি, এই যে বলছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যেটা এটাও কিন্তু তোমার লাগতে পারে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ নাম্বার।
এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড, এটা তুমি কি করে বানাবে আমার চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখে নাও। খুব সহজে বানানো যায়, 2-3টে স্টেপ লাগে, বেশি কিচ্ছু করতে হয় না, তুমি ফোন দিয়ে ইজিলি বানাতে পারবে। তারপর কি লাগবে, তোমার অ্যাডমিট কার্ডটি লাগবে, তুমি দিয়েছিলে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এখানে লাগবে। দ্বিতীয় কি লাগবে, যে হাইয়েস্ট কোয়ালিফিকেশনের মার্কশিট বা সার্টিফিকেট। এটা একটা কথা এখানে বলে রাখি, তোমরা ধরো তোমরা ধরো এখানে গ্র্যাজুয়েট, ওকে, কেউ ধরো এখানে পোস্ট গ্র্যাজুয়েট, তাহলে তোমরা কি, যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েট হয় তো সে পোস্ট গ্র্যাজুয়েটের মার্কশিট দেবে, কেউ গ্র্যাজুয়েট হলে সে গ্র্যাজুয়েটের মার্কশিট দেবে, যদি কেউ 12 পাস হয় তাহলে 12 এর মার্কশিট দেবে, কেউ যদি 10 পাস হয় সেক্ষেত্রে 10 ক্লাসের যে মার্কশিট সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর কি, তারপর বলছে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট। আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট এটা কোথায় পাবে, কি পাবে না পাবে, এই বিষয়ে তোমাদেরকে আমি গাইড করে দেবো খুব ভালোভাবে। তাই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই সমস্ত বিষয় কিন্তু আমি তোমাদের গাইড করে দেবো, যে আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট কি করে পাবে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন নম্বর সেটা কোথা থেকে পাবে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে A to Z গাইড করে দেবো, কোনো চিন্তার কারণে আমি সম্পূর্ণটা তোমাদেরকে গাইড করে দেবো। দ্বিতীয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। এই যে ইনকাম সার্টিফিকেট, এইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইটা যদি তোমাদের মাসে 1 লাখ টাকার বেশি হয় তোমরা কিন্তু পাবে না। তো ইনকাম সার্টিফিকেট কি করে বার করবে, তোমরা প্রথমে কি করবে, পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু এখান থেকে তুমি বার করে নেবে। পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে খুব সহজেই বেরিয়ে যায়। কি করে বার করবে অনলাইনে, আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নাও। আমি তোমাদের দেখিয়ে দিয়েছি খুব সহজে, ফোন দিয়ে 2 কি 3টে স্টেপের মাধ্যমে অনলাইনে যে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট সেটা বেরিয়ে যায়। তার মাধ্যমে এই গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম সার্টিফিকেটটা তুমি পাবে, ওটার মাধ্যমে তুমি বিডিও অফিসে কি করবে, না বিডিও অফিসে যে ইনকাম সার্টিফিকেট সেটার জন্য অ্যাপ্লাই করে দেবে। ওকে, তারপর তুমি বিডিও অফিসে ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবে, সেটাও নিজের কাছে কিন্তু রেখে দেবে। তারপর তুমি যদি কোনো কাস্ট থেকে বিলং করো, সেই কাস্ট সার্টিফিকেট, তুমি যদি ওবিসি হও, তুমি যদি এসটি/এসসি হও, বা তোমার যদি ইডাব্লিউএস থাকে, তাহলেও কিন্তু তুমি সেটা নিজের কাছে জোগাড় করে রেখে দাও। তারপর কি, তোমার এক সাইজ, তোমার পাসপোর্ট সাইজ 2টি ফটো বা একটি ফটো, পাসপোর্ট সাইজ একটি ফটো নিজের কাছে রেখে দেবে। ও ব্যাংকের বইয়ের যে ফার্স্ট পেজটা আছে, ফার্স্ট পেজের একটি জেরক্স করে লাগবে। আর তোমার মোবাইল নাম্বার লাগবে। আর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে সেলফ ডিক্লারেশন যে ফর্ম, সেটাও কিন্তু তোমাকে একটা ফিল করতে হবে। দরকার আমি একবার ক্লিয়ার করে দিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নাও এটার। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি না, একটা জিনিস বলে রাখি, এই যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এটা কিন্তু বাধ্যতামূলক নাও হতে পারে। তুমি অন্য রাজ্যে যদি দেখো, সেখানে যখন বেকারদের জন্য টাকা দেওয়া হয়, সেখানে কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ড সেটা কিন্তু ওরা নেয়। সেই জন্যই আমরা বলছি, যেহেতু এখন কেন্দ্র রাজ্য এক হয়ে গেছে, এখন কিন্তু আমাদের যে রাজ্য সরকার কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ড বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু নিতে পারে। তাই জন্যই তোমাদেরকে বলা, এই দুটো কিন্তু ম্যান্ডেটরি নয়। ওকে, বাকিগুলো যেমন ইনকাম সার্টিফিকেট ম্যান্ডেটরি, আধার কার্ড ম্যান্ডেটরি, ভোটার কার্ড ম্যান্ডেটরি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ম্যান্ডেটরি। ওকে, এগুলো সব কিন্তু ম্যান্ডেটরি। তাই তোমরা এগুলো নিজেদের কাছে রেখে দাও। তারপরে সেকশনে যাচ্ছি। আচ্ছা, দেখো ভালো করে, তোমাদের বললাম আনএমপ্লয়মেন্ট যে সার্টিফিকেট সেটা কিভাবে বানাবে। সেটা কিন্তু বানানোর একটি প্রসেস আছে। এখানে তোমার কি করতে হবে, যে লেবার ডিপার্টমেন্ট আছে, সেই লেবার ডিপার্টমেন্টে তোমার 3টে ফর্ম বার করতে হবে। একটা অ্যানেক্সার 1, একটা অ্যানেক্সার 2, একটা অ্যানেক্সার 3। এই 3টে ফর্ম বার করে, সেই 3টে ফর্ম তোমাকে ফিল করতে হবে। ফিল করে তোমাকে কি করতে হবে, তোমার এসডিও অফিসে কিন্তু সেটা জমা করতে হবে। খুব ভালো করে এই বিষয়টা না তোমাদের আমি গাইড করব। তার জন্য না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটা অবশ্যই না সাবস্ক্রাইব করো। এই বিষয়টা আমি তোমাদের ভালো করে গাইড করে দেবো। তারপরে সেকশনে আসছি। দেখো কিভাবে অ্যাপ্লাই করবে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশনটা হবে, কবে থেকে শুরু হবে, ব্যাপারটা তোমাদের বলি। দেখো, বলেছে যে অক্টোবর মাস থেকে না টাকা দেবে। অক্টোবর মাস থেকে টাকা তোমার ব্যাংকে ঢুকে যাবে। তাহলে নিশ্চয়ই আগস্ট বা সেপ্টেম্বর মাসে এটা অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে যাবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, প্রথমে কিন্তু অফলাইনেই হবে। আমার মন যা বলছে বা আমি যা খবর পেয়েছি, প্রথমে কিন্তু অফলাইনে হবে, তারপর কিন্তু অনলাইনে স্টার্ট হবে। যদি অনলাইনে হয়, তোমরা তো পোর্টাল জেনেই গেছো, গুগলে গিয়ে সার্চ করো যুবশক্তি, একবার দেখতে হবে পোর্টাল, মানে আগে যেটা যুবসাথী ছিল না, ওটা এখন যুবশক্তি হয়ে গেছে। ওটা পোর্টালের কাজ চলছে, পোর্টালটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। মানে অ্যাপ্লাইয়ের জন্য বা অ্যাপ্লিকেশন ভরার জন্য যে পর্যাপ্ত পরিকাঠামো স্ট্রাকচার দরকার, ইনফ্রাস্ট্রাকচার, সেটা কিন্তু ওই ওয়েবসাইটটার ঠিক হয়ে যাবে। তারপর আসি অফলাইনে। অফলাইনে কি হবে, তোমরা একটি ফর্ম পাবে। তারপর কি করবে, ওই ফর্মটা ফিল আপ করে যে ডকুমেন্টগুলো তোমাদেরকে বললাম, এই যে ডকুমেন্টগুলো বলেছি, সমস্ত ডকুমেন্ট কিন্তু রেডি করে রাখবে তোমরা। সেই ডকুমেন্টগুলো দিয়ে ওখানে পিন করে বিডিও অফিসে বা জনকল্যাণ শিবির কিন্তু আবার হবে, সেই জনকল্যাণ শিবিরে তোমরা ওটা জমা দিয়ে দেবে। কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে। এবং এবং কি, তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় না, চ্যানেলে এসে একটা কমেন্ট করবে, আমি মেল দিয়ে দিচ্ছি, আমাকে মেল করবে, আমি তোমাদের সব রকম ভাবে সাহায্য করবো, A to Z। ধন্যবাদ। কোনো রকম সমস্যা হলে আমাকে একটি মেল করে দিও।